আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাবেন। সবকিছু ওকে আছে? সবকিছু কি ওকে আছে কিনা? আজকে আমাদের ক্লাসের গুরুত্বপূর্ণ বিষয় হইল সমাস। গুরুত্বপূর্ণ বিষয় কি? সমাস। সাউন্ড ক্লিয়ার আছে কিনা? সবকিছু ওকে? জি। তো আমাদের আজকের মৌলিক বিষয়টা কি? সমাস। সমাস শব্দের অর্থ কি কেউ বলতে পারবেন? সমাস শব্দের অর্থটা কি? সবাই যুক্ত হয়ে নে। সমাস শব্দের অর্থ হইল সংক্ষেপণ। সমাস শব্দের অর্থ কি? সংক্ষেপণ। জি, আলহামদুলিল্লাহ, অনেকেই যুক্ত হচ্ছেন। হ্যাঁ, আল্লাহ, এই অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ। এখানে প্রায় সময় আমরা পরীক্ষায় এগুলা দেখি। এগুলা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। 2-3 নাম্বার এখান থেকে থাকে। 2-3 নাম্বার এখান থেকে সব সময় আমরা কমন পাই। এই জন্য আমাদের সমাজটা দেখা দরকার। সব ওকে আছে তো না? আলহামদুলিল্লাহ। একটু অল্প সময়ে আমরা কথা বলবো, আপনাদের যাতে বিরক্ত না হয়। একাধিক পদকে একপদীকরণের নাম হইছে সমাস। একাধিক পদকে একপদীকরণের নাম কি? সমাস। আমরা জানি সমাস সাধারণত কয় প্রকার? সমাস সাধারণত 6 প্রকার। সমাস সাধারণত কয় প্রকার? 6 প্রকার। যদিও বাংলা ভাষা ব্যাকরণে 4 প্রকার বলেছে, কিন্তু আমরা স্বাভাবিকভাবে জানি সমাস 6 প্রকার। সমাস কয় প্রকার? 6 প্রকার। সমাসের কাজ কি? সমাসের কাজ কি? যেমন বলা হইল নব যে অন্ন সমান সমান নবান্ন। সমাস এটার কাজই হইছে ভাষাকে সংক্ষেপকরণ। এই নব যে অন্ন এই কথাটাকে এক কথায় বলে দিয়েছে নবান্ন। এটার নাম হইছে সমাস। যদি বলা হইতো যে সিংহ চিহ্নিত আসন সমান সমান কি? সিংহাসন। সিংহাসন, এইটার নাম হইছে সমাস। এইটা ভাষাকে সংক্ষেপ করছে। ভাষাকে কি করছে? এইটা ভাষাকে সংক্ষেপ করছে। এটা ভাষাকে কি করছে? সংক্ষেপ করছে। এখন দেখেন, এই যে বললাম সিংহ চিহ্নিত আসন, এইটার নাম হইছে পূর্বপদ। একাধিক পদে একপদীকরণের নাম কি? সমাস। একাধিক পদে একপদীকরণের নাম সমাস। এই সমাস
একাধিক পদ আছে, এই যে এইটার নাম হইছে পূর্বপদ, এটার নাম হইছে ব্যাস বাক্য। আর এটার নাম হইছে পরপদ। তাহলে এখানে দুইটা পদ আছে, একটা পূর্বপদ আর একটা কি পরপদ, একটা পূর্বপদ আর একটা পরপদ। সবটা মিললা এইটা হইছে সমস্ত পদ, সবটা মিললে এটার নাম হইছে কি সমস্ত পদ। তাহলে কোনটা পূর্বপদ, কোনটা পরপদ, কোনটা ব্যাস বাক্য, কোনটা ব্যাস বাক্য, কোনটা সমস্ত পদ, এগুলো বুঝতে পারছেন তো? আমাদের এই একাধিক পদকে একপদীকরণের নামই হচ্ছে সমাস। একাধিক পদকে একপদীকরণের নাম কি সমাস। একাধিক পদকে একপদীকরণের নাম সমাস। ঠিক আছে, আমাদের 6 প্রকার থাকলে 6 প্রকার দিব, 6 প্রকার যদি না থাকে তাহলে আমরা 4 প্রকার দিব। কারণ বাংলা ব্যাকরণ, আধুনিক বাংলা ব্যাকরণের হিসাবে 4 প্রকার। আধুনিক বাংলা ব্যাকরণের হিসাবে কয় প্রকার? 4 প্রকার। আব্দুল্লাহ মোহাম্মদ সাইফ, আব্দুল্লাহ আল সাইফুল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আমরা এতটুক দেখলাম, এবার আমরা দেখি এখানে দুইটা পদ আছে, কোনটার কাজ কি? আমরা স্বাভাবিকভাবে জানি একটা হইছে দ্বন্দ্ব সমাস, একটা কি দ্বন্দ্ব সমাস। সমাস কয় প্রকার? 6 প্রকার। তো 6 প্রকারের মধ্যে একটা হচ্ছে কি দ্বন্দ্ব। দ্বন্দ্ব সমাস, এটা হচ্ছে উভয় পদ প্রদান। কি উভয় পদ প্রদান, প্রদান। এটা চেনার উপায় কি? এটা ব্যাস বাক্যের মধ্যে এবং ও আর এগুলা থাকে, এবং ও আর এগুলা থাকলে এটাকে কি বলে? দ্বন্দ্ব সমাস বলে। এটার উভয় পদ প্রদান, যেমন আমরা বলি বাবা ও মা সমান সমান কি বাবা মা, সমান সমান বাবা। তাহলে দ্বন্দ্ব সমাসে আমরা দেখলাম উভয় পদ প্রদান, উভয় পদ প্রদান। তাহলে উভয় পদ কেন প্রদান? আমরা যেমন বলি ভাই ও বোন, ভাই বোন। তাহলে এইখানে এটা হচ্ছে ব্যাস বাক্য, এটা পূর্বপদ, এইটা পরপদ, পুরাটা মিলে হয়েছে কি সমস্ত পদ। এই পূর্বপদ এবং পরপদ দুইটা প্রধান হওয়ার কারণে এইটাকে বলা হয় দ্বন্দ্ব সমাস। এইটাকে কি বলা হয়? এইটাকে দ্বন্দ্ব সমাস বলা হয়, এটাকে দ্বন্দ্ব সমাস বলা হয়। পূর্বপদ এবং পরপদ এক হওয়ার কারণে, হ্যাঁ এক হওয়ার কারণে। তাহলে এখানে উভয় পদ প্রদান, এখানে কি দ্বন্দ্ব সমাসের মধ্যে উভয় পদ প্রদান, দ্বন্দ্ব সমাসের মধ্যে উভয় পদ প্রদান। ওকে, সমস্যাবান পদ, ব্যাস বাক্যটা সমস্যা, জি সবটাই সমস্যাবান পদ। সমাসবদ্ধ পদের অন্তর্গত প্রত্যেকটা পদেই সমস্যমান পদ, প্রত্যেকটা পদেই সমস্যমান পদ। তাহলে আমরা দেখলাম একটা হচ্ছে দ্বন্দ্ব সমাস কি, এটা উভয় পদ প্রদান, যে ব্যাস বাক্যর পূর্বপদ এবং পরপদ, পূর্বপদ এবং পরপদ দুইটাই প্রদান যদি হয় সেই ক্ষেত্রে তাকে দ্বন্দ্ব সমাস বলে। আর এটার ব্যাস বাক্যের মধ্যে কি থাকবে? ব্যাস বাক্যের মধ্যে এবং ও আর এগুলা থাকবে, এবং ও আর এগুলা থাকবে। এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। এটা কি সমাস? দ্বন্দ্ব। দ্বিগু, কর্মদ্বারয় এবং তৎপুরুষ সমাসে পরপদ প্রদান হয়। একটা জিনিস খেয়াল রাখবেন, দ্বিগু, দ্বিগু সমাস, দ্বিগু
তৎপুরুষ এবং কর্মধারয়। এই তিনটা সমাসের মধ্যে পরপদ প্রদান হয়। পরপদ তো বুঝেন তাই না? পরপদ প্রদান হয়। দ্বিগু সমাস, দ্বিগু সমাসে পরপদ প্রদান, তৎপুরুষ সমাসে পরপদ প্রদান, কর্মধারয় সমাসে পরপদ প্রদান হয়। এটা আমাদের খেয়াল রাখতে হবে। যেমন আমরা বলি যিনি সুস্থ তিনিই সবল, সুস্থ সবল। প্রাইমারি সার্কুলার দিয়ে দিছে, প্রাইমারির সার্কুলার দিয়ে দিছে। তাহলে এগুলা সাধারণত কি পরপদ প্রদান হয়। যেমন আমরা বলি তিন কালের সমাহার, মানে কি তিন কালের সমাহার, ত্রিকাল, শতাব্দের সমাহার, শতাব্দী, শতাব্দের সমাহার, যেটা পরপদ প্রদান পায়। দিচ্ছে না গ্রুপে নোটিফিকেশন, কেন? আমি দিলাম তো, গ্রুপে নোটিফিকেশন দেওয়া হয়েছে। যেটাতে পরপদ প্রদান হয়, যেটাতে পরপদ প্রদান হয় সেইটা কি দ্বিগু, তৎপুরুষ এবং কর্মধারয় সমাস। বহুব্রীহি সমাসে ভিন্ন পদ হয়। বহুব্রীহি সমাস, আমরা একটু মৌলিকটা বলে যাই। বহুব্রীহি, এটাতে ভিন্ন পদ, ভিন্ন পদ প্রদান প্রদান হয়। বহুব্রীহিতে ভিন্ন পদ প্রদান হয়, বহুব্রীহিতে ভিন্ন পদ প্রদান হয়। আরেকটা কি অব্যয়ীভাব, অব্যয়ীভাবে পূর্বপদ প্রদান। অব্যয়ীভাবে কি? অব্যয়ীভাবে পূর্বপদ প্রদান। একজন বলতেছে ইমরান সাহেব পরপদ কি? আমরা একটু আগে কিন্তু বলছিলাম কোনটা পূর্বপদ আর কোনটা পরপদ। এই যে আমরা এখানে বলছিলাম যে এই সিংহ চিহ্নিত আসন, এটাকে বলে, প্রথমটাকে বলে পূর্বপদ আর এইটাকে বলে পরপদ, এটাকে বলে ভেষবাক্য। আর পুরাটার একটা একটা অংশকে সমস্যমান পদ বলে। আর এইটার সামারি যেইটা, যেহেতু ভাষা সংক্ষেপ করে, এইটা সিংহাসন, এইটাকে বলে সমস্ত পদ। এটাকে কি বলে? সমস্ত পদ বলে। এইগুলো প্রশ্ন হয় যে কোনটি পূর্বপদ, কোনটি পরপদ, কোনটা ভেষবাক্য, কোনটা সমস্ত পদ। আমাদের প্রায় সময় এগুলা থেকেও প্রশ্ন হয়। এনামুল শেখ সাহেব, এটা আমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তবে আমাদের খেয়াল রাখতে হবে, অনেকে বলে 6 প্রকার না 4 প্রকার। এইটা এখন আর পরীক্ষায় আসে না। চাকরি, বিসিএস সহ অন্যান্য পরীক্ষায় এই জিনিস 6 প্রকার না 4 প্রকার এইটা দেয় না। যদি দেয় তাহলে 6 প্রকার হবে, 6 না থাকলে 4 প্রকার হবে। কিন্তু আমাদের যা খেলা হলো, আমাদের কাজ হলো অন্য জায়গায়। সেটা কি? সেটা হইলো যেমন দ্বন্দ্ব সমাসের আমরা শুধু জানি এবং ও আর থাকলে দ্বন্দ্ব সমাস হয়। দ্বন্দ্ব সমাসের উভয় পদ প্রদান, কিন্তু দ্বন্দ্ব সমাসের মধ্যেও দ্বন্দ্ব লাগিয়ে রাখছে। দ্বন্দ্ব সমাস নামে দ্বন্দ্ব, যদিও ভেজাল নাই। মোস্তাফিজের ওইটা আমি আসলে ক্লাস শুরু করে দিছি তো। আচ্ছা, দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে আমাদের অনেকগুলা জিনিস দেখতে হয়। যেমন একটা হইছে মিলনার্থক দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব? মিলনার্থক দ্বন্দ্ব, দ্বন্দ্ব সমাস। একটা কি? মিলনার্থক দ্বন্দ্ব, মিলনার্থক। আমাদের প্রশ্ন হয় নিচের কোনটি মিলনার্থক দ্বন্দ্ব? নিচের কোনটি মিলনার্থক দ্বন্দ্ব? মিলনার্থক, মিল আছে যেটা। যেমন আমরা বলি বাবা মা, বাবা মা, বাবা ও মা, ভাই বোন, ভাই বোন, ভাই বোন, ফুফা ফুফি, খালা খালু, দাদা দাদি, নানা নানি। এগুলা কি? এগুলা হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব। এগুলা কি? মিলনার্থক দ্বন্দ্ব। যেমন জিন পরি, আমরা বলি অনেক সময় যে জিন পরি, জিন পরি, চা বিস্কুট, চা বিস্কুট। এগুলা কি? এগুলা হচ্ছে মিলনার্থক। এগুলা কি দ্বন্দ্ব সমাস? মিলনার্থক দ্বন্দ্ব সমাস। এগুলা মিলনার্থক দ্বন্দ্ব। আবার দ্বন্দ্ব সমাসের মধ্যে আরেকটা প্রকার আছে বিপরীতার্থক দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব? বিপরীতার্থক দ্বন্দ্ব।
মিলনার্থক দ্বন্দ্ব আছে, পাশাপাশি বিপরীতার্থক দ্বন্দ্ব। বিপরীতার্থক দ্বন্দ্ব কোনগুলা? যেমন আমরা বলি এটা হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব। 2 নম্বরে বিপরীতার্থক দ্বন্দ্ব, বিপরীতার্থক দ্বন্দ্ব এটা কোনটা? যেমন আমরা বলি আয় ব্যয়, আয়ের বিপরীত হইল ব্যয়, আয় ব্যয়। জমা খরচ এইটাকে বলে বিপরীতার্থক দ্বন্দ্ব। এটা আপনি সহজেই অনুমান করে ফেলতে পারবেন। এটা কি? বিপরীতার্থক দ্বন্দ্ব আয় ব্যয়, জমা খরচ, তারপরে ছেলে বুড়ো, লাভ লোকসান বা লাভ ক্ষতি, এগুলা। সচরাচর দ্বন্দ্ব কিভাবে চিনব? যেটা আমরা যখন ব্যাস বাক্য করি তখন আমরা দেখি যদি এবং ও আর এ, এবং এটা ব্যাস বাক্য করতে গেলে যদি এবং ও আর থাকে, আর ব্যবহার হয়, তখন আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। সমাস 6 প্রকারের, এইটা একটা প্রকার, এটা একটা প্রকার। দ্বন্দ্ব সমাস থেকে আমাদের কোশ্চেন হয় নিচের কোনটি সমার্থক দ্বন্দ্ব, নিচের কোনটি বিপরীতার্থক দ্বন্দ্ব, নিচের কোনটি সংখ্যাবাচক দ্বন্দ্ব। যেমন 7-5, এটা কি সংখ্যাবাচক দ্বন্দ্ব। এরপরে কিছু আছে অলুক দ্বন্দ্ব সমাস, যেটা গুরুত্বপূর্ণ, আমি ওইটা বলে যাচ্ছি। দ্বন্দ্ব সমাসের মধ্যে একটা আছে কি অলুক দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব? অলুক দ্বন্দ্ব। অলুক দ্বন্দ্ব কোনগুলা? অলুক দ্বন্দ্ব কোনটা? যেমন আমরা বলি দুধে ভাতে, আমরা কি বলি? দুধে ও ভাতে সমান সমান দুধে ভাতে, দুধে ভাতে। এটা কেন অলুক দ্বন্দ্ব? অলুক দ্বন্দ্ব কিভাবে চিনবো? কয় যেটার বিভক্তি লোপ পায় না, যেটার বিভক্তি লোপ পায় না ওইটাকে অলুক দ্বন্দ্ব বলে। যেটার বিভক্তি লোপ পায় না সেইটাকে কি বলে? অলুক দ্বন্দ্ব বলে। যেটার বিভক্তি লোপ পায় না সেটাকে অলুক দ্বন্দ্ব বলে। অঙ্গবাচক শব্দ যোগে দ্বন্দ্ব সমাস হয়, যেমন হাত পা, এই রকম অনেকগুলাই আছে। হ্যাঁ, দেশে বিদেশে, রাহাত ইসলাম সাহেব, দেশে বিদেশে। কিছু অলুক দ্বন্দ্ব সমাসের এক্সাম্পল দিতে পারবেন আপনারা? অলুক দ্বন্দ্ব সমাসের, অলুক দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব সমাসের। অলুক দ্বন্দ্ব সমাস কিভাবে চিনব? বলতেছে অলুক দ্বন্দ্ব সমাসের বিভক্তি লোপ পায়, দন্তন্য আকার না, এই জন্য এটা অলুক দ্বন্দ্ব সমাস। দেশে বিদেশে, জি মাসুদ আলম, এটা কি? যে আপনি আজকের ক্লাসেই দেখতেছেন। এরপরে আরেকটা দ্বন্দ্ব সমাস আছে, ওইটার নাম হইছে একশেষ দ্বন্দ্ব। এটাও গুরুত্বপূর্ণ। যেমন আমি, তুমি, ও, সে সমান সমান আমরা। এটা খেয়াল রাখতে হবে, 2-4টা এক্সেপশনাল থাকে। এটা হচ্ছে একশেষ দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব? একশেষ দ্বন্দ্ব, একশেষ দ্বন্দ্ব। আমি, তুমি, ও, সে, আমি, তুমি, ও, সে, এটা হচ্ছে কি একশেষ দ্বন্দ্ব। যেমন আপনারা, আপনাদের, আমাদের, তোমাদের, তোরা, এইগুলা। কোলে পিঠে, থ্যাংক ইউ, হাটে বাজারে, মাঠে ময়দানে, অনেক আছে, দিলে বহু দেওয়া যায়। এরপরে একটা আছে বহুপদী দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব সমাস? বহুপদী দ্বন্দ্ব। সাহেব বিবি গোলাম, আমাদের একটা আছে কি, যেমন বলা হয় সাহেব বিবি গোলাম, সাহেব বিবি গোলাম। এটা প্রত্যেকটা পদ প্রধান। সাহেব গুরুত্বপূর্ণ, বিবি গুরুত্বপূর্ণ, গোলাম গুরুত্বপূর্ণ, উভয় পদ প্রধান। আর এটা মূলত বহুপদী দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব? বহুপদী দ্বন্দ্ব, বহুপদী দ্বন্দ্ব। হাত, নাক, মুখ, 2, 3, 4, নাচ, গান, বাজনা আছে না, মূল যদি থাকে সেইটা হচ্ছে মূল দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব চিনতে খুব একটা কঠিন হবে না। আপনি যদি এগুলা 1-2 বার পড়েন, 1-2 বার দেখেন, তাহলে দেখবেন যে এটা কঠিন কিছু না। দ্বন্দ্ব সমাস এবং ও আর যোগে দ্বন্দ্ব সমাস হয়। দ্বন্দ্ব সমাসের উভয় পদ প্রধান থাকে। দ্বন্দ্ব সমাসের অনেকগুলো প্রকারভেদ আছে।
এর মধ্যে সমার্থক দ্বন্দ্ব, বিপরীতার্থক দ্বন্দ্ব, অলোক দ্বন্দ্ব, একশেষ দ্বন্দ্ব, বহুপদী দ্বন্দ্ব, সম অর্থযোগে দ্বন্দ্ব, হ্যাঁ, যতগুলা মনে চায় এগুলো আপনি দিয়ে দিবেন। সমস্ত সহজভাবে নির্ণয় করতে হলে একটু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতেই হবে, কারণ আপনাকে তখন আইডেন্টিফাই করতে হবে। আপনাকে যেগুলা দিবে সচরাচর সবাইকে এগুলাই দিয়ে থাকে। আমাদেরকে কি সমস্ত পদ দেওয়া হয়, সমস্ত পদকে আমাদের ভাঙতে শিখতে হবে। সমস্ত, এই জন্য আগে পদ চিনা দরকার, কোনটা বিশেষ্য, কোনটা বিশেষণ, কোনটা সর্বনাম, এগুলো আমাদের অবশ্যই চিনতে হবে। তেল নুন লাকড়ি, এ কে রনক সাহেব, থ্যাংক ইউ। তেল নুন লাকড়ি। এরপরে দ্বন্দ্ব সমাসের পরবর্তীতে আমরা যেটা দেখি, দ্বন্দ্ব সমাসের পরে কি আছে আমরা যদি এবার দেখি, তৎপুরুষ সমাস। কি সমাস? তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস আমরা কিভাবে চিনব? সরি, তৎপুরুষ সমাসের আগে আমরা একটু কর্মদ্বারয় সমাসটা নিয়ে আলোচনা করি। কর্মদ্বারয় সমাস। গত 2 দিন থেকে খুব অসুস্থ, আপনার প্রচুর পরিমাণে ঘুম হচ্ছে, হঠাৎ করে অনেক ক্লান্ত লাগে, একটু পেরেশানিতে আছি। কর্মদ্বারয় সমাস কি? কর্মদ্বারয় সমাস আমরা একটু আগেই বলছিলাম যে এটা পরপদ প্রদান হয়, পরপদের অর্থই প্রদান হয়। কর্মদ্বারয় সমাস এটা অনেকগুলো প্রকার আছে, তবে আমরা এটা কিভাবে চিনব? কর্মদ্বারয় সমাসে ব্যাস বাক্যে সাধারণত এগুলা বসে, যে, সে, যিনি, তিনি, তিনি, যা, তা, এগুলা দিয়ে এগুলা এই ব্যাস বাক্যের ব্যবহারের মাধ্যমে আমরা যে সমাসকে নির্ণয় করি, যেটার আমরা সমস্ত পদকে ভেঙে তৈরি করি, ওইটাই হচ্ছে কি? ওটা হচ্ছে কর্মদ্বারয় সমাস। যে, সে, যিনি, তিনি, যা, তা। যে, সে, যিনি, তিনি, যা, তা। যেমন আমরা বলি না কাঁচা কলা, এইটাকে আমরা কিভাবে বলি বলেন তো? যেই কলাটা কাঁচা, যেই কলাটা কাঁচা, এটা ওই যে কাঁচা যে কলা, কাঁচা যে কলা, কাঁচা যে কলা। আমরা এটাকে কিভাবে ভাঙ্গি? আমরা ভাঙ্গি যে কাঁচা যে কলা সমান সমান কাঁচা কলা। তাহলে দেখেন এই কাঁচা কলাকে ভাঙলে আমরা যেটা পাই, যে পাইছি। কর্মদ্বারয় সমাসের বৈশিষ্ট্য হইল পরপদ প্রদান। প্রদান মানে কি? মেইন গুরুত্বপূর্ণ। পরপদ মানে গুরুত্বপূর্ণ। পরপদ মানে, দেখেন এখানে কি কাঁচা গুরুত্বপূর্ণ না কলা গুরুত্বপূর্ণ বলেন তো? বলেন, কাঁচা গুরুত্বপূর্ণ নাকি কলা গুরুত্বপূর্ণ? এখানে বলেন তো, এখানে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? বাটা গুরুত্বপূর্ণ না হলুদ গুরুত্বপূর্ণ? তাহলে এই যে কথা দিল, বলল যে পরপদ প্রদান। কর্মদ্বারয় সমাসের বৈশিষ্ট্য কি? কর্মদ্বারয় সমাসের বৈশিষ্ট্য হইল এটা পরপদ প্রদান হবে। এটা কি? পরপদ প্রদান হবে, পরপদ প্রদান হবে। এই জন্য এইটা কলা গুরুত্বপূর্ণ। মূল কোনটা? এই মূল আমাদেরকে বলতেছে জরা যে পাতা, দূর যে শাসন, দুঃশাসন। আমরা বলি না, আমরা কি বলি? দূর যে শাসন। এখানে শাসন হইছে পরপদ, এই পরপদ হইছে প্রধান পদ। পরপদ কি? প্রধান পদ। পরপদ প্রধান পদ, পরপদ প্রধান পদ। এই জন্য এইটাকে বলে কর্মদ্বারয় সমাস। এইটাকে কি বলে? কর্মদ্বারয় সমাস। আমার কথা বুঝতে পারেন? এম শহীদুল ইসলাম শান্তিপুরী, শরীয়তপুরী, আমার কথা কি বুঝতে পারেন আপনারা? বলেন, বুঝা যায় কিনা আমার কথা?
ক্লাস বুঝতেছেন কিনা? দ্বন্দ্ব সমাস এবং ও আর, যে সে যিনি তিনি, কর্মদ্বারয়। কর্মদ্বারয় পরপদ প্রধান, দ্বন্দ্ব সমাসে উভয় পদ প্রধান। কর্মদ্বারয় সমাসে পরপদ প্রধান। কিভাবে বুঝলাম পরপদ প্রধান? কয় কলাটা গুরুত্বপূর্ণ। কলা সবসময় কাঁচা হতে পারে, পাকা হতে পারে, বিভিন্ন রকম হতে পারে, কিন্তু এটাকে কেন্দ্র করে সব। হলুদকে কেন্দ্র করে বাটাবাটি বলো, রান্না বলো, যা হোক, যত কিছুই হোক এখানে। তাহলে আমরা বুঝলাম কর্মদ্বারয় সমাস পরপদ প্রধান। কথার সাথে কাজের সাথে কি আছে? মিল আছে। কথার সাথে কাজের সাথে মিল আছে। কর্মদ্বারয় সমাস অনেক প্রকার হইতে পারে। কর্মদ্বারয় সমাস অনেক প্রকার হতে পারে। কর্মদ্বারয় সমাসের একটা কয়েক প্রকার গুরুত্বপূর্ণ। এর মধ্যে একটা হচ্ছে মধ্যপদ লুফি। মধ্যপদ লুফি, মধ্যপদ লুফি কর্মদ্বারয়। কর্মদ্বারয় দেখাই বুঝা লাইতেছেন, মধ্যপদ লুফি মানে মাঝের পদটা লোপ পাবে। তিন পদের মানে দেখেন কি কয়, কয় হাসি, হাসি মাখা মুখ সমান সমান হাসি মুখ। হাসি মুখ, তাহলে হাসি মাখা মুখ এই তিন পদের মধ্যে মাঝখানেরটা কি হয়ে গেছে? নাই হয়ে গেছে। এই যে মধ্যপদ লুফি মানে হইল মাঝখানের পদ নাই হয়ে যাবে, ব্যানিশ হয়ে যাবে। এই জন্য এইটার নাম হইছে মধ্যপদ লুফি কর্মদ্বারয় সমাস। মধ্যপদ লুফি কর্মদ্বারয় সমাস। যেমন এইটার কিছু উদাহরণ দেন। মধ্যপদ লুফি, স্মৃতি রক্ষার্থে শোধ, স্মৃতিশোধ, স্মৃতি রক্ষার্থে, স্মৃতি রক্ষার্থে, রক্ষার্থে শোধ মানে কি? স্মৃতি রক্ষার্থে শোধ, স্মৃতিশোধ, স্মৃতি রক্ষার্থে শোধ, স্মৃতিশোধ, স্মৃতিশোধ। তাহলে আমাদের এই যে রক্ষার্থে ব্যানিশ হয়ে যাবে, নির্গত হয়ে যাবে, লোপ পাবে, এই জন্য এইটার নাম হইছে মধ্যপদ লোপী কর্মদ্বারয় সমাস। মধ্যপদ লোপী কর্মদ্বারয় সমাস। ওকে, আচ্ছা। যেমন সিংহ চিহ্নিত আসন, এই চিহ্নিত শব্দটা কি হয়ে গেছে? নাই হয়ে গেছে। এই জন্য ওইটার নাম হইছে মধ্যপদ লোপী কর্মদ্বারয় সমাস। এরপরে দেখেন এখানে কর্মদ্বারয় সমাসে দুইটা গুরুত্বপূর্ণ। একটার নাম হইছে উপমান, উপমান, আর একটার নাম হইছে উপমিত। উপমিত কয় তুলনা যদি সত্য হয়, তুলনা সত্য হইলে উপমান, তুলনা সত্য, তুলনা মিথ্যা। তুলনা সত্য হইলে উপমান, তুলনা মিথ্যা হইলে উপমিত। তুলনা সত্য হইলে উপমান, তুলনা মিথ্যা হইলে উপমিত। আমরা বলি কাজলের ন্যায় কালো, কাজলের ন্যায় কালো, কাজলের ন্যায় কালো সমান সমান কি? কাজল কালো, কাজল কালো, কাজল কালো। এইটা হইছে উপমান। এইটা কি? উপমান। কিন্তু যদি বলে মুখ চন্দ্রের ন্যায়, যদি কি বলে মুখ চন্দ্রের ন্যায়, তাহলে চন্দ্রমুখ, চন্দ্রমুখ। পুরুষ সিংহের ন্যায়, সিংহ পুরুষ, পুরুষ সিংহের ন্যায়, সিংহ পুরুষ। পুরুষ সিংহের ন্যায় কি? সিংহ পুরুষ। তাহলে দেখেন দুইটার কত পার্থক্য। হ্যাঁ, আপনি বলতে পারেন এখানেও ন্যায় আছে, এখানেও ন্যায় আছে। বুঝবো কিভাবে? আপনাকে খেয়াল রাখতে হবে কাজল আর কালোর মধ্যে সম্পর্ক আছে কিনা। কাজল আর কালোর মধ্যে সম্পর্ক আছে কিনা বলেন, বলেন তো।
কাজল আর কালোর মধ্যে সম্পর্ক আসেনি? আছে। কাজল দেয় চোখেই তো কাজল দেয়, সরি কোথায় দেয়? কাজল সম্ভবত এই যে কপালে দেয় বাচ্চাদের কাজল, নাকি? আমি তো জানি না। যাই হোক, এই যে কাজল, আচ্ছা কাজলটা এটা কালো, কাজলটা কালো, এই কালোর সাথে কাজলের সাথে কি নামের একটা সম্পর্ক আছে। এই যে তুলনা করছে কাজলের ন্যায় কালো, এই তুলনাটা সত্য। তুলনা কি সত্য, তুলনা সত্য। কিন্তু যখন বলছে মুখ চন্দ্রের ন্যায়, ওমা মুখ চন্দ্রের ন্যায় যে কইলো, মুখ আসলেই কি চাঁদের মতো কিনা? মুখ আসলেই কি চাঁদের মতো? না, মুখ আসলে চাঁদের মতো না, একটু ফাম দিল আর কি। কি দিছে? ফাম দিছে, একটু হুলাইছে। কারণ ম্যাডামকে যদি একটু ফার্ম ভর্তি না দেওয়া যায়, এই জীবনে আর দিবটা কি? বেডা মানুষের সম্পদ বলতে একটা জিনিসই আছে, তা হইল মুখ। যার মুখ যত মাশাল্লাহ সুন্দর, যার মুখ সুন্দর, মুখ সুন্দর বলতে যে কথা বলতে পারে ভালো, একটু রস কস মিশায়া স্ত্রীকে বলে প্রিয়তমা আমার কলিজার টুকরা, তোমাকে না দেখতে চাঁদের মতো সুন্দর লাগে। উনিও কয় ওম্মা তাই, জি, একটু কাছে আসার গল্প। এই যে তুলনা যখন বুঝায়, তবে ওই তুলনাটা ফানফর্তির মতো। কি তুলনা মিথ্যা হইলে উপমিত, তুলনা মিথ্যা হইলে উপমিত, তুলনা সত্য হইলে উপমান। এই দুইটা জিনিস বুঝতে পারবেন কিনা? ফার্ম দিলে উপমিত, ফার্ম দিলে কি উপমিত। যেমন উনিও বলতেছে যে তুমি তো সিংহ পুরুষ। এবার কিছু আছে না, ও মানে রোমান্টিকতার দিক থেকে একটু এগিয়ে আছে, তখন সে বলে তুমিও তো সিংহ পুরুষ, পুরুষ সিংহের নাই। তো বেডা মানুষ কি সিংহের ন্যায় হইতে পারে? না। এখানে মূলত ওই শক্তি, সিংহের যেমন একটা শক্তি আছে, তোমারও সেই শক্তি আছে, শক্তি বুঝানো হয়েছে। চাঁদের যেমন একটা, চাঁদ যেমন আলোকিত, এটা অন্যদের তুলনায় সুন্দর। কত গ্রহই তো আছে, কিন্তু চাঁদ এটার ঔজ্জ্বল্য, আলো সবচেয়ে বেশি, আলো ছড়ায়, মিষ্টি আলো। এই তুলনা বুঝাইছে, কি বুঝাইছে? তুলনা বুঝাইছে। এই তুলনাটা, যে যখন তুলনাটা মিথ্যা হবে, এই ফাম ফাম খেলা হবে, এটার নাম হয়েছে কি উপমিতা। তাহলে আশা করি উপমান আর উপমিতা বুঝতে পারছেন। উপমান আর উপমিতা বুঝা গেছে, তাই না? উপমান আর উপমিতা বুঝা গেছে। বাস্তবতা থাকলে উপমান, বাস্তবতা না থাকলে উপমিত। বাস্তবতা না থাকলে কি? হ্যাঁ, তুলনা মিথ্যা হইলে উপমিত। এই জায়গায় আমাদের অনেক কনফিউশন থাকে। তুলনা সত্য হইলে উপমান, তুলনা মিথ্যা হলে উপমিত। তাইলে কাজল কালো, কাজলের বৈশিষ্ট্য কালো, কিন্তু মুখ চাঁদ একরকম না, ফার্ম ভর্তি দেওয়া হয়েছে, এই জন্য এইটাকে উপমিত বলা হয়েছে। মিথ্যা হইলে উপমিত, মিথ্যা হইলে কি উপমিত। যেমন আমরা বলি সোনা মুখ, সোনার মতো মুখ, কি বলি? আমরা বলি না সোনার মতো মুখ, সোনা মুখ। তাহলে মুখ কখনো স্বর্ণের মতো হয় না, তাই না? কিন্তু এটার মানে এটার গঠন, কিউটনেস, এই বিষয়টাকে বোঝানো হয়েছে, এই বিষয়টাকে বোঝানো হয়েছে। মুখ কখনো চাঁদের মতো হয় না, ঠিক আছে? তাহলে আমরা দেখলাম উপমান এবং উপমিত, উপমান এবং উপমিত। এরপরে আরেকটা আছে রূপক কর্মদ্বারয় সমাস, যেমন মন রূপ মাঝি, মন মাঝি, মন রূপ মাঝি। এরপরে আমরা এই দুইটা তো বুঝতে পারছেন, উপমান আর উপমিত, আর কখনো প্যাচ লাগবে না। এরপরে আমরা দেখি রূপক কর্মদ্বারয়। কি কর্মদ্বারয়? রূপক কর্মদ্বারয়। যেমন আমরা কি বলি মন রূপ মাঝি, এই রূপ কথাটা থাকে, মন রূপ মাঝি মানে কি মন মাঝি, মন রূপ মাঝি, মন রূপ মাঝি, মন মাঝি, মন রূপ মাঝি, মন মাঝি। কথা বুঝতে পারছেন? মন রূপ মাঝি কি মন মাঝি।
এবং আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, উপমান আর উপমিত মিললেই হয়েছে রূপক কর্মদ্বারয় সমাস। হ্যাঁ, জি, একই একই কাতারে। ওকে, রূপক কর্মদ্বারয় কোনটা? রূপক কর্মদ্বারয় হইল যেই কর্মদ্বারয় সমাসে রূপক কথাটা থাকে। সাধারণত উপমান এবং উপমেয়ের মধ্যে অবেদ্য বুঝাইছে, উপমান এবং উপমেয়ের মধ্যে কি অবেদ্য বুঝানো হয়েছে। বক ধার্মিক উপমান, বক ধার্মিক কি, বক ধার্মিক উপমান, বক ধার্মিক উপমান। বিড়ালের ন্যায় তপস্বী, এইটাও উপমান, এইটাও কি উপমান সত্য, উপমান সত্য। বিড়াল তপস্যা করে, এটা বুঝবেন, কথা বুঝতে হইবে আপনাকে। বক ধার্মিক মানে দেখতে সুন্দর, আসলে কিছু না। বক ধার্মিক, বগের না মোটামুটি ভদ্র সদ্র, কিন্তু এই যে যখন সুযোগ হয় কাজ মানে ঝাঁপ দেয়। বিড়াল তপস্বী, বিড়াল যেমন একটা কি বলে ইঁদুর ধরার জন্য বা কি পরিমাণ পরিশ্রম করে, সময়ের পর সময় সে অপেক্ষা করতে জানে, অপেক্ষা করতে থাকে, আমরা পারি না, সে পারে। তাহলে যেইটা সত্য, যেইটা কি সত্য, ওইটা হচ্ছে উপমান, উপমান। আর যেটা মিথ্যা ওইটা উপমিত। বক ধার্মিক, বক কিভাবে ধার্মিক হয়? বিষয়টা বক ধার্মিক হয় না, সে মানে এটা একটা রূপক অর্থ বহন করে, কি রূপক অর্থ বহন করে। তাহলে রূপক শব্দটা মন রূপ, মাঝি মন মাঝি, ভবরূপ নদী, ভব নদী, ভবরূপ নদী, ভব নদী। এটা আমাদের একটু বুদ্ধিও খাটাইতে হবে। হ্যাঁ, কিছু কিছু বিষয় কেন এটা বলা হলো, শব্দের গভীরতা আমাদের জানা দরকার। জানবই না বা কেন বলেন? আমাদের মাত্র 1,25,000 শব্দ আছে, 125 কে, 1,25,000 শব্দ আছে নিজস্ব। এইগুলা যদি আমরা একটু চর্চা করি তাইলেই হয়। অথচ ইংরেজি ভাষায় শব্দ আছে 3 কোটি, 3 কোটি। ইংরেজি ভোকাবুলারি বা ইংরেজি ভাষার শব্দ ভান্ডার হচ্ছে 3 কোটি, আর যেখানে আমাদের শব্দ ভান্ডার হয়েছে 1,25,000। আর বাকি যা কিছু আছে ওগুলো আমরা এইজন সেইজন থেকে ধার করে নিয়ে আসছি। কি করে নিয়ে আসছি? ধার করে নিয়ে আসছি, এজন সেজন থেকে ধার করে। আর কয়দিন চলবো? ঠিক আছে, হ্যাঁ। তাহলে আমাদের এই অল্প কিছু, তবুও যদি আমরা এটাকে চর্চা না করি, এর বয়স হয়েছে প্রায় 5,000 বছরের সমৃদ্ধ, আর এটার বয়স হয়েছে 1,000 বছর, সম্ভবত 900 থেকে এখন তো 2,000 চলতেছে। 1,100 বছর বয়সে 3 কোটি শব্দ ভান্ডার, এটার শব্দ 3 কোটি। আর আমাদের 5,000 বছরে আছে 125,000, 1,25,000 আমাদের শব্দ ভান্ডার আছে। আমরা কত গরিব, কত ফকিন্নি, কোনায় 3 কোটি আর কোনায় 1,25,000। এজন্য এরা হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আর আমাদেরটা আমাদের মধ্যেই সীমাবদ্ধ। এই 125-এর মধ্যেও কত কাহিনী, 125-এর মধ্যেও। হ্যাঁ হ্যাঁ, মাসুদ আলম মেটাফর এবং সিমিলিকে বোঝায়, রূপক অর্থ বুঝাইলেই রূপক। আচ্ছা, এরপরে দেখি তৎপুরুষ সমাস। এরপরে দেখি এই যে 1,25,000 শব্দ নিয়ে আমাদের কত বাহাদুরি, যে আমি পারি, আমি বাংলায় কথা বলি, বাংলা আমার মাতৃভাষা। কিন্তু এইটাকে সম্প্রসারিত করে আন্তর্জাতিক মহলে নিয়ে যাওয়ার মতো সেই যোগ্যতা আমাদের নাই। নাইলে 6টা আন্তর্জাতিক ভাষা আছে পৃথিবীতে, জাতিসংঘ 6টা ভাষায় অনুমোদন দিছে, অথচ 3,500-এর বেশি ভাষা প্রচলন হয়ে আছে। 3,500-এর মধ্যে ইন্ডিয়াতেই আছে প্রায় 1500। আমরা কতগুলা ভাষায় কথা বলি? প্রাইমারি স্কুলের পরীক্ষা কোথায় হবে? এটা জেলা পর্যায়ে, জেলাতে হবে, জেলায় জেলায় পরীক্ষা হয়। আচ্ছা, এবার আমরা দেখি তৎপুরুষ সমাস।
তৎপুরুষ সমাস। তৎপুরুষ, তৎপুরুষ মানে যেটার পূর্ব পদে বিভক্তি লোপ পায়। তৎপুরুষ সমাস মানে কি, যেটার পূর্ব পদে বিভক্তি লোপ পায়। পূর্ব পদে বিভক্তি লোপ পেলে তাকে তৎপুরুষ সমাস বলে। বিভক্তি লোপ পায়, পূর্ব পদে বিভক্তি লোপ পায়, এইটার নাম হইছে তৎপুরুষ সমাস। যেমন আমরা বলি দুঃখকে প্রাপ্ত, দুঃখকে প্রাপ্ত, পূর্ব পদে যেমন দেখেন দুঃখ, দুঃখকে প্রাপ্ত, দুঃখ প্রাপ্ত, দুঃখ প্রাপ্ত। এবার দেখেন তো দুঃখকে প্রাপ্ত, দুঃখ প্রাপ্ত, এইটা হইছে পূর্ব পদ, এইটা হচ্ছে পর পদ। এবার পূর্ব পদের মধ্যে বিভক্তি লোপ পাইছে। বিভক্তি কয় প্রকার সবাই জানে। বিভক্তি কয় প্রকার? প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী বিভক্তি। তাহলে তৎপুরুষ সমাস পূর্ব পদে যেই বিভক্তি লোপ পায় ওইটাই হচ্ছে তৎপুরুষ সমাস। এখন আপনি যদি বিভক্তিটা চিনতে পারেন, যেমন দ্বারা দিয়া কর্তৃক তৃতীয়া বিভক্তি, দ্বারা দিয়া কর্তৃক তৃতীয়া বিভক্তি আমরা জানি প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী। তাই না? আমরা কি বলি, যেমন দ্বারা দিয়ে কর্তৃক, দ্বারা দিয়ে কর্তৃক, এইটা হইছে কি, এইটা হইছে তৃতীয়া বিভক্তি। তো যেইটার মধ্যে, যেটার পূর্ব পদে তৃতীয়া বিভক্তি লোপ পায় ওইটাকে বলে তৃতীয়া তৎপুরুষ সমাস। ওইটাকে কি বলে? তৃতীয়া তৎপুরুষ সমাস। যেইটার পঞ্চমী, যেমন হতে থেকে সে, হতে থেকে সে পঞ্চমী। যেমন আমরা বলি যে জেল থেকে মুক্ত, আমরা বলি কি, দেখেন আমরা বললাম জেল থেকে মুক্ত, জেল মুক্ত, জেল মুক্ত, জেল মুক্ত। এখন দেখেন এই যে জেল থেকে মুক্ত, হতে থেকে সে, এটা হচ্ছে পঞ্চমী, হতে থেকে সে এটা হচ্ছে পঞ্চমী। মাসুদ আলম সাহেব বলতেছে যে আমাদের এটা ঝামেলা, বিভক্তি ঝামেলা না, সহজ আছে। কে রে দ্বিতীয়া, দ্বারা দিয়া তৃতীয়া, কে জন্ম নিমিত্তে চতুর্থী, হতে থেকে পঞ্চমী, র এর ষষ্ঠী, এ অতে সপ্তমী। তাহলে তৎপুরুষ নির্ণয় করা সহজ, বিভক্তি চিনলেই হয়ে যাবে। বিভক্তি চিনলেই কি হয়ে যাবে? বিভক্তি চিনলেই হয়ে যাবে। লোপ মানে হারিয়ে যাওয়া, বিলোপ হওয়া, অদৃশ্য হয়ে যাওয়া, অদৃশ্য হয়ে যাওয়া। এবার দেখি আপনি এটা বলতে পারেন কিনা, মামার বাড়ি, মামার বাড়ি, এইটা কোন কোন তৎপুরুষ সমাস? মামার বাড়ি কোন তৎপুরুষ সমাস বলেন? মামার বাড়ি কোন তৎপুরুষ সমাস? নদীর কুল নাই, কিনার নাই রে, ওই আমি কোন কুল থেকে কোন কুলে যাব, কাহারে সুধাই রে। নদীর কুল নাই, কিনার নাই রে, ওপারে মেঘের ঘটা, কনক বিজলি ছটা, মাঝে নদী বহে সাই সাই রে। আমি এই দেখিলাম সোনার ছবি, আবার দেখি নাই রে। নদীর কুল নাই, কিনার নাই রে, নদীর কুল নাই, কিনার নাই রে। বিষম নদীর পানি ঢেউ করে হানাহানি, বিষম নদীর পানি ঢেউ করে হানাহানি, ভাঙ্গায় তরুণী তবু ভাই রে।
আমারে কুল কুল দয়াল আল্লাহর যদি দেখা পাই রে, নদীর কুল নাই কিনার নাই রে, নদীর কুল নাই কিনার নাই রে। বলেন গাছে পাকা এটা কোন তৎপুরুষ সমাস? গাছে পাকা এটা কোন তৎপুরুষ সমাস? বলেন গাছে পাকা কোন তৎপুরুষ সমাস? গাছে পাকা কোন তৎপুরুষ সমাস বলেন তো শুনি। আচ্ছা গাছে পাকা, দেখেন এখানে এ আছে, কি আছে? এ আছে। যদি এ থাকে, যদি কি থাকে? এ থাকে, তখন আমরা এটাকে কি হিসাবে ধরে নিব বলেন তো? এ থাকলে আমরা এটাকে আইডেন্টিফাই করব সপ্তমী তৎপুরুষ সমাস হিসাবে। কোন তৎপুরুষ? সপ্তমী তৎপুরুষ সমাস যদি এ থাকে। তাহলে আমরা তৎপুরুষ সমাস এগুলো আমরা দেখতে পারি, এগুলো প্র্যাকটিসের মাধ্যমে হয়ে যাবে, প্র্যাকটিসের মাধ্যমে হয়ে যাবে। গাছে পাকা না, গাছে পাকা, গাছ থেকে পাকা না, গাছে পাকা। এখানে এ আছে, কি আছে? এ আছে, এই জন্য এটাকে তৎপুরুষ সমাস বলে। ওকে, তৎপুরুষ সমাস। আচ্ছা, এরপরে আমরা দেখি তৎপুরুষ সমাসের পরবর্তীতে আমরা আরেকটা সমাসের দিকে যাই, বহুব্রীহি সমাস। ইনাম হুসাইন আমার কমেন্ট করে। আচ্ছা, এরপরে আমরা দেখি বহুব্রীহি সমাস। বহুব্রীহি মানে কি? ব্রীহি মানে ধান, বহু ব্রীহি, ধান আছে যার, বহু ব্রীহি, কি? বহু ব্রীহি। বহুব্রীহি সমাস। ওখানে নঞ্চ তৎপুরুষ, নবাচক আছে, অলুক তৎপুরুষ আছে, বেশ কয়েকটাই আছে, আমাদের ওইটা একটু দেখে নিতে হবে। এরপরে আমরা দেখি বহুব্রীহি তৎপুরুষ সমাসের মধ্যে আমাদের কাজ কি। এটা সাধারণত 8 প্রকার বহুব্রীহি তৎপুরুষ সমাস। বহুব্রীহি সমাস না, রায়হান কবির গাছ থেকে পাকে নাকি? জি না। তাহলে যেটা মূল না বুঝায় অন্য কিছু বুঝাইব, মূল না বুঝায়া অন্য কিছু বুঝাবে, এইটার নাম হয়েছে বহুব্রীহি সমাস। এটা বৈশিষ্ট্য হচ্ছে নারীদের মতো, দেখতে একরকম, বলবে আরেক রকম। বুঝুং বাজুং বুঝ দেওয়া যেটা বুঝায় বহুব্রীহি সমাস। যেমন আমরা বলি বহুব্রীহি সমাসের একটা যেমন হাতে হাতে যে যুদ্ধ, যুদ্ধ এটাকে বলে হাতাহাতি, হাতাহাতি। হাতে হাতে যে যুদ্ধ এটাকে কি বলে? হাতাহাতি। এইটার সাথে এটার সাথে কোনো কাজ নেই, এই জন্য এটার নাম হয়েছে বহুব্রীহি সমাস। কি সমাস? বহুব্রীহি সমাস। পূর্ব পদে আ, পূর্ব পদে আ আর পর উত্তর পদে ই যুক্ত হইলেই ব্যতিহার বহুব্রীহি। আমাদের এই বহুব্রীহি সমাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমাস হলো ব্যতিহার বহুব্রীহি, ব্যতিহার বহুব্রীহি সমাস। তাহলে এটার পূর্ব পদে আ, পর পদে ই থাকে, যেমন হাতাহাতি, হাতাহাতি, লাঠালাঠি, মারামারি, গুতাগুতি, ঠেলা ঠেলি, ঠেলা ঠেলি। ব্যতিহার বহুব্রীহি সমাস এই যে যেমন কানাকানি, যত নানি আছে, যত আই আছে, কানাকানি,
হাতাহাতি, মারামারি, দরাদরি, দরাদরি। গায়ে হলুদ, এইটা হইছে কি, ওইটা হচ্ছে অলুক তৎপুরুষ সমাস। গায়ে হলুদ অলুক তৎপুরুষ সমাস। অলুক তৎপুরুষ সমাসের একটা বিষয় কি, এইটা আর বিভক্তির লোপ পায় না। গাছে পাকা মানে গাছ পাকা, কিন্তু গায়ে হলুদ মানে গায়ে হলুদ হয় না। একটু 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 এর আগে বলে নি। হ্যাঁ, এইখানে বেতিহার বহুব্রীহি। তৎপুরুষের ক্ষেত্রে আরেকটা হইলো এই যে যেমন গাছে পাকা, গাছে পাকা মানে হইছে গাছ পাকা, গাছে পাকা সমান সমান গাছ পাকা। কিন্তু যদি বলে গায়ে হলুদ, গায়ে হলুদ, তখন এইটাকে বলে গায়ে হলুদ মানে গায়ে হলুদ। এই জন্য এইটা হচ্ছে অলুক তৎপুরুষ সমাস, যেইটার বিভক্তি ঠিক থাকে, যেইটার বিভক্তি ঠিক থাকে। হ্যাঁ শারমিন সাথী, হ্যাঁ কথা সত্য, দুইটাই বলছেন, থ্যাংক ইউ। ঘুষাঘুষি, এইটা কি বেতিহার বহুব্রীহি সমাস। এটা তো নতুন অর্থ আসে, নতুন নতুন ভাবে তৈরি হয়। বিরোধিতা করি না গো, বলে যে আমি নাকি নারী বিরোধী। না, নারী বিরোধী না, বাট আসলে বলার জন্য বলা আর কি। তবে ওদের ছাড়া তো আর কারো জীবন পূর্ণতা পায় না। তাহলে যেই পদে পূর্বপদ বা পরপদের অর্থ প্রাধান্য না পেয়ে নতুন অর্থ প্রদান করে, ওইটাকে কি বলে, ওইটাকে বলে বহুব্রীহি সমাস। যেমন দেখেন, আমরা বলি ন জ্ঞান যার, ন জ্ঞান যার সমান সমান অজ্ঞান। দেখেন তো, অজ্ঞান আর ন জ্ঞান যার দুইটা কি এক জিনিস হয়? ন মানি নাই, ন মানি কি নাই জ্ঞান যার, কি নাই জ্ঞান যার, নাই জ্ঞান যার। যদি নতুন অর্থ আসে, গায়ে হলুদ দেয় যে অনুষ্ঠান, এখানে অনুষ্ঠান উদ্দেশ্য। হ্যাঁ সরি, হ্যাঁ ও গায়ে হলুদ, ঠিক আছে, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, গায়ে হলুদ। এখানে আরেকটা আছে, কি নাম যেন, হ্যাঁ রায়হান কবির সাহেব, গায়ে হলুদ। গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, ওইটাকে বলে গায়ে হলুদ। গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, এটা একটা নাম, ভিন্ন অর্থ বহন করে। কিন্তু এইটা হওয়ার কথা ছিল তৎপুরুষ, অলুক তৎপুরুষ, কিন্তু বাস্তবে এইটা হয়েছে অলুক বহুব্রীহি সমাস। এটা কি হয়েছে? অলুক বহুব্রীহি সমাস হয়েছে। গায়ে হলুদটা অলুক বহুব্রীহি, কারণ এটা ভিন্ন অর্থ প্রদান করেছে। কি অর্থ প্রদান করেছে? ভিন্ন অর্থ প্রদান করেছে। গায়ে হলুদ বহুব্রীহি সমাস। আর ঘিয়ে ভাজা, দেখেন গায়ে হলুদ আর ঘিয়ে ভাজা দুইটা এক জিনিস না। বলা হইল ঘিয়ে ভাজা, ঘিয়ে ভাজা, এটা কিন্তু অলুক তৎপুরুষ সমাস, ঘিয়ে ভাজা, যেটা ঠিক আছে। হ্যাঁ সাকিব আল হাসান, অনেক সময় মুরব্বীরা বলে যে মেয়েরা জিদ করলে হয় বেশ্যা, আর ছেলেরা জিদ করলে হয় বাদশা। কেন বলে বলতে পারবেন? মেয়েরা জিদ করলে হয় বেশ্যা, ছেলেরা জিদ করলে হয় বাদশা। দুইটার মধ্যে বিস্তর ফারাক আছে। নারীদের জিদ ভালো না, ওরা থাকবে মাটির মতো নমনীয়।
ও এটা ঘি ঘি ঘিয়ে ভাজা। থ্যাংক ইউ উম্মে পারিহা সুলতানা, ঘিয়ে ভাজা। হ্যাঁ, ঘিয়ে ভাজা। এরপরে আমাদের সংখ্যাবাচক বহুব্রীহি, যেমন 10 গজ পরিমাণ যার, 10 গজি, 4 বুঝ যে ক্ষেত্রের, চতুর্ভুজ, বেশ কিছু, এগুলো আমাদের একটু প্র্যাকটিস দরকার। বহুব্রীহি সমাসের একটু প্র্যাকটিস দরকার। ওকে, হ্যাঁ, আচ্ছা। এরপরে হচ্ছে দ্বিগু সমাস। কি সমাস? আমরা দেখি দ্বিগু সমাস। দ্বিগু মানে কি বলেন তো? দ্বিগু সমাস, এখানে সমাহার কথাটা দ্বিগু সমাস মানে হইছে সমষ্টি মিলন অর্থে সংখ্যাবাচক। দ্বিগু সমাস যেমন 3 কালের সমাহার সংখ্যাবাচক, সাধারণত সমষ্টি বা মিলন অর্থে ব্যবহার হয়। দ্বিগু মানে সমষ্টি বা মিলন অর্থে। কি অর্থে? সমষ্টি বা মিলন অর্থে ব্যবহার হয়, সমষ্টি বা মিলন অর্থে। যেমন আমরা বলি 3 পদের সমাহার, শত অব্দের সমাহার, 3 কালের সমাহার। 3 কালের সমাহার কি? কয় কালের? 3 কালের, 3 কালের সমাহার, 3 কালের সমাহার। এটা কি বলেন তো? বলতে পারবেন? শত অব্দের সমাহার, শত অব্দের সমাহার। সাধারণত এটার মধ্যে সমাহার কথা থাকে এবং এটা সংখ্যা সূচক, সংখ্যা, এবং এগুলা দ্বারা মিলন বুঝায়। কি বুঝায়? মিলন বুঝায়। এগুলা দ্বারা কি বুঝায় বলেন? মিলন বুঝায়। এগুলা দ্বারা মিলন বুঝায়। কি বুঝায়? মিলন বুঝায়। অর্থের দিক দিয়ে এইটা পর পদের অর্থই প্রদান করা হয়। অর্থের দিক দিয়ে পর পদের অর্থ প্রদান। বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়ার সম্ভাবনা আছে, বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়ার সম্ভাবনা আছে। সুতরাং ওইটা নিয়ে আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। এখানে কিন্তু একটা বিষয় আমরা একটু বলি মেয়েদের, জি, এখানে আমি আরেকটা দ্বিগু সমাসের মধ্যে আমাদের 2 জায়গায় পার্থক্য। এখানেও সংখ্যা আছে, কিন্তু আমরা আরেকটা জিনিস জানি, সংখ্যাবাচক বহুব্রীহি। কি বাচক বহুব্রীহি? সংখ্যাবাচক বহুব্রীহি। যেমন আমরা বলি 10 গজি পরিমাণ যা, 10 গজি। এখানে দেখেন 10 গজি পরিমাণ যার, 10 গজি। চৌচাল যে গড়ের, চৌচালা আমরা বলি না? কি বলি? চৌচাল যে গড়ের, চৌচালা, চৌচালা। এই যে চৌচালা, 10 গজি, এগুলো হইছে বিশেষণ, এগুলা অ্যাডজেক্টিভ। যদি বিশেষণ হয়, মনিরুল ইসলাম আর কয় মিনিট ক্লাস করাইবেন? কেন, সময় চলে যাচ্ছে নাকি? আচ্ছা, আর বেশি সময় না। হ্যাঁ, আমরা একটু ফাজর থুয়ে, বাঁকা হাড়, পাজর, নারী, এগুলা থুয়ে আমরা একটু এই দিকে মনোনিবেশ করি, তাই না? এই দিকে আমরা একটু মনোনিবেশ করি। তাহলে খেয়াল করেন, 10 গজি পরিমাণ যার, 10 গজি, চৌচাল যে ঘরের, চৌচালা।
সোসালাগর, আমরা বলি না সোসালাগর, 10 গজি কাপড়। এই 10 গজি এইটা হইছে বিশেষণ। যদি বিশেষণ বুঝাইলে এইটা হইছে সংখ্যাবাচক বহুব্রীহি। কি বাচক? সংখ্যাবাচক বহুব্রীহি। কিন্তু যদি নাউন বুঝায়, যেমন শতাব্দের সমাহার, শতাব্দী, এইটা হইছে নাউন যদি বুঝায়। বিশেষ্য বুঝাইলে এইটা হইছে দ্বিগু সমাস। বিশেষ্য বুঝাইলে কি? সংখ্যাবাচক বিশেষ্য, দ্বিগু সমাস। সংখ্যাবাচক বিশেষণ, বহুব্রীহি সমাস। সংখ্যাবাচক আবু নাইম ঘুম ধরতেছে। আহারে, এত ঘুম কেমনে কইব কোন? ঘুমানো যাবে না, আর অল্প একটু শেষ পর্যায়ে। আমার তো চোখ এমনিতেই ঘুমে ভাঙ্গাইয়ে, তাও ক্লাস করাইতেছি, আর আপনি নিজে বইয়া রইছেন ঘুমাইয়ে। কি রুমডা লাগে গো। না, আর অল্প একটু। তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে, রাতেরও বাসরও দোসর হলো, তাই সে আমার টানে। তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে, রাতেরও বাসরও দোসর হলো, তাই সে আমার টানে। রাতেরও আকাশে তারারও মিতালি, আমারে দিয়েছে সুরেরও গীতালি, কত যে আশা তোমারে মনে, জ্বালিয়ে আমি রেখেছি দীপালি। আকুল ভ্রমরা সে কথা বলে, বকুলেরও কানে কানে, চাঁদ বুঝি তা জানে। তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে। রাতেরও বাসরও দোসর হলো, তাই সে আমার টানে। এত যে কাছে পেয়েছি তোমারে, এত যে প্রীতি দিয়েছে আমারে, এত যে পাওয়া কেমনে সহিব একাকী আমি, নীরব আধারে আকুল পাপিয়া ছড়ায় সে কথা, বাতাসেরও কানে কানে, চাঁদ বুঝি তা জানে। হ্যাঁ, আসলে আমরা তো বেড়া মানুষ, আমাদের কণ্ঠ আর সেই কোকিল কণ্ঠ না। তারপরে ওই যে ঘুম আসে, অন্তত এই যে কাকের কণ্ঠে গাইলেও যদি ঘুমটা চলে যায়, এটা হচ্ছে বড় বিষয়। ঠিক আছে, মূল টার্গেট হইলো ঘুম যাতে না আসে। ঘুম আসলে তো সমস্যা। আমাদের শনি সোম বুধ ক্লাস, আরেকদিন কফি হাউজের আড্ডাটা ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলবো না, আরেকদিন হবে। আচ্ছা, এরপরে আমরা দেখি অব্যয়ীভাব সমাস। কি সমাস? অব্যয়ীভাব সমাস। এই যেটা অব্যয়ের অর্থ প্রাধান্য পায়, অব্যয়ের অর্থ প্রাধান্য পায়, অব্যয়ের অর্থ প্রাধান্য পায়। অব্যয়ের অর্থ, অব্যয়ীভাব সমাস, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। অব্যয়ীভাব, অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাস কি? কয় যেই সমাসটা অব্যয়ের অর্থ প্রাধান্য পায়। কিসের অর্থ? অব্যয়ের অর্থ প্রাধান্য পায়। অব্যয়গুলো আমাদের জানতে হবে। এইটার অর্থ যে প্রাধান্য পায়, এইটার নাম হইছে অব্যয়ীভাব সমাস। এইটার নাম কি? অব্যয়ীভাব সমাস। ফুলতলা বস্তি ইসলামী যুব সংঘ। আচ্ছা, এরপরে দেখেন, যেমন আমরা বলি কুলের সমীপে, উপকূল। কুলের সমীপে আমরা কি বলি? কুলের সমীপে।
উপকূল। এই যে উপকূল, এটা হচ্ছে কি অব্যয়, উপসর্গ যোগে গঠিত। কি যোগে? উপসর্গ যোগে গঠিত। তাহলে উপ হচ্ছে অব্যয়। উপ কি? অব্যয়। এই অব্যয়টা উপকূলের সমীপে উপকূল, এই উপকূল হওয়ার উপটা হচ্ছে অব্যয়। এই অব্যয়ের কারণে এটার নাম হয়েছে অব্যয়ীভাব। এই অব্যয়ের কারণে এটার নাম কি? অব্যয়ীভাব। অব্যয়ের কারণে এটার নাম অব্যয়ীভাব। গাজী মোহাম্মদ রাকিব, আপনি আগের ক্লাসগুলা দেখে নেবেন। হ্যাঁ, এটা দেখে নেবেন। এরপরে দেখেন দিন দিন, প্রতিদিন, আমরা বলি না দিন দিন, উপসর্গগুলো আমাদের দেখা জরুরি। উপসর্গ অ, অগা, অজ, অনা, আ, আর, আব, আন, ইতি, উন, উন, আকদ, উনি, পাতি, বি, বররাম, শ, সা, সু, হা, এগুলা আমাদের জানতে হবে। উপসর্গ অব্যয়, উপসর্গ জানা জরুরি। তাহলে যেমন দিন দিন, দিন দিন সমান সমান হচ্ছে প্রতিদিন। দিন দিন, প্রতিদিন, দিন দিন। এই যে প্রতি শব্দটি, প্রতি, পরি, অপ, শবনী, এগুলো আমাদের জানতে হবে। এটা হচ্ছে উপসর্গ। এটা কি? উপসর্গ। এবং আমরা যেমন বলি না পশ্চাৎগমন মানে অনুগমন, পশ্চাৎগমন, পশ্চাৎগমন, পশ্চাৎগমন মানে হচ্ছে অনুগমন। এই অনুটা হচ্ছে অনুগমন, অনুগমন, এই অনুটা হচ্ছে উপসর্গ, অব্যয়। তো অব্যয় যুগে যেটা গঠিত হয়, অব্যয় যুগে যেটা গঠিত হয় ওইটাই হচ্ছে অব্যয়ীভাব সমাস। কথা ক্লিয়ার। দ্বন্দ্ব সমাস, উভয় পদ প্রদান এবং ও আর যুক্ত হয়। কর্মদ্বারয় সমাস, যে, যিনি, সে, যে, সে, যিনি, তিনি, যা, তা। তৎপুরুষ সমাস বিভক্তি লোপে। দ্বিগু সমাস সংখ্যাবাচক। বহুব্রীহি সমাস ভিন্ন অর্থ প্রদান করে। অব্যয়ীভাব সমাস অব্যয় প্রদান, অব্যয় প্রদান, এইগুলা হইলেই অব্যয়ীভাব সমাস হয়, অব্যয়ীভাব সমাস হয়। ঠিক আছে? তাহলে আমরা আজকের ক্লাস এখানেই কি করলাম, ইন্ডিং এ চলে যাচ্ছি। আমরা আর দীর্ঘায়িত না করি, আপনাদেরকে অনেক কষ্ট দেওয়া হয়েছে। এছাড়া কিছু প্রাদি সমাস আছে, নিত্য সমাস আছে, সুপসুপা সমাস আছে। একটা সমাসের নাম হয়েছে সুপসুপা সমাস। যেমন পূর্বে ভূত, ভূত পূর্ব, পূর্বে ভূত, পূর্বে ভূত, ভূত পূর্ব, এটার নাম হচ্ছে সুপসুপা সমাস। পূর্বে ভূত, ভূতপূর্ব, পূর্বে ভূত মানে ভূতপূর্ব, এইটার নাম হয়েছে সুপসুপা সমাস। কি সমাস? সুপসুপা। কি সমাস? সুপসুপা সমাস। কারণ একটা বিভক্তিযুক্ত শব্দের সাথে আরেকটা বিভক্তিযুক্ত শব্দ যুক্ত হইলে ওইটা হচ্ছে কি সুপসুপা সমাস হিসাবে গণিত হয়, সুপসুপা সমাস হিসাবে পরিগণিত হয়। তাহলে আমরা আজকে সমাজ দেখলাম। এখান থেকে 2-3 নাম্বার থাকে। প্রাইমারি বলেন, বিসিএস বলেন, নিবন্ধন বলেন, খাদ্য অধিদপ্তর বলেন, সমাজ সেবা বলেন, বাংলাদেশের চাকরি মানি যেখানে প্রিলি বাংলা 25 নাম্বার আছে, ওইখানে সমাস আছে। ওইখানে কি আছে? সমাস আছে, সমাস আছে। অবশ্যই সবাই যারা পাজেল পাস করেছেন 21 তারিখের পরে, পরের মাসের 20 তারিখ পর্যন্ত প্রাইমারির প্রধান শিক্ষক পদের যে সার্কুলার, ওইটাতে আবেদন করবেন। এটা আপনার দায়িত্ব, নিজ দায়িত্বে আবেদন করবেন। আবেদন ফি মাত্র 200 টাকা। নিজ জেলাতে পরীক্ষা দিবেন বা সর্বোচ্চ ঢাকায় হতে পারে। এই পদের জন্য পরীক্ষা দিয়ে অভিজ্ঞতা অর্জন জরুরি। ভাগ্য ভালো থাকলে 2-4 জনকে আল্লাহ কবুল করে ফেলতে পারে প্রধান শিক্ষক হিসাবে, প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক হিসাবে কবুল করতে পারে। লোকমান রহমান সাহেব, কারণ আমার প্রতিদিনের টার্গেট যেই পরিমাণ ইনকাম করা, ওই পরিমাণ ইনকাম সরকারি চাকরি দিয়ে হবে না, এই জন্য আমি এগুলা থেকে বেরিয়ে যাচ্ছি। আরবি প্রভাষক, সহকারী মৌলবী, ইবতেদায়ী মৌলবীর লিখিত সিলেবাস আসলেই, ওইটা কোন আঙ্গিকে হবে ওই কথাটা আসলেই আমরা ক্লাস শুরু করব। তাহলে আজকের আলোচনা এখানেই সমাপ্ত ইনশাআল্লাহ। ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।